সুপ্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত কৃষি সংলাপে। দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস। আমরা প্রতি সপ্তাহেই নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের সাথে নতুন অতিথি থাকেন এবং আজকেও আমরা নতুন অতিথিকে নিয়ে আপনাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করব। আজকে আমরা যে বিষয়টিকে নির্বাচন করেছি সেটি হচ্ছে বিশ্ববাজারে বাংলাদেশের কৃষি এবং তার ভবিষ্যৎ সম্ভাবনা। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বেসরকারি সংস্থা জিএমই অ্যাগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার কৃষিবিদ মোহাম্মদ মাজেদুল হাসান আকান্দ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা জানি যে প্রাইভেট সেক্টর বর্তমান সময়ে আমাদের দেশে কৃষির ক্ষেত্রে একটি বড় ধরনের ভূমিকা পালন করছে এবং তাদের যে বিনিয়োগ, তাদের যে ব্যবসার সম্ভাবনা সব কিছুই কিন্তু বিকশিত হচ্ছে এবং তাদের হাত ধরেই কিন্তু বাংলাদেশের কৃষি এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমি জনাব মাজেদুল হাসান আকান্দ আপনার কাছেই জানতে চাই যে আপনারা তো বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে এখানে বিনিয়োগ করেছেন, কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আপনারা তার প্রতিক্রিয়া কি দেখছেন বা তার প্রতিফল কি দেখছেন আপনাদের দৃষ্টিতে? ধন্যবাদ আপনাকে। আমরা শুধু আমরা নয়, জিএমই সহ বাংলাদেশের বড় বড় প্রায় সমস্ত কোম্পানিগুলোই বর্তমানে কৃষিতে বিনিয়োগ করছে। যেমন কৃষিতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের কারণে আজকে বাংলাদেশের কৃষি অনেক সমৃদ্ধ হয়েছে। বাংলাদেশের কৃষি সেক্টরের এক্সপোর্ট বিগত বছরগুলোতে প্রায় 15% হারে বাড়ছে। পাশাপাশি বলা যায় কোম্পানিগুলো বিনিয়োগ করে বাংলাদেশে উচ্চ ফলনশীল ধানের জাত, বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি, ড্রোন ভিত্তিক চাষাবাদ এবং কৃষকদের সাথে সংযোগ স্থাপন করার জন্য বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার শুরু করেছে, যার ফলে আমাদের উৎপাদনশীলতা বেড়েছে। বিশেষ করে কিছু নতুন স্টার্টআপ কোম্পানি আছে যেমন আইফার্মার, তারা অ্যাপ ভিত্তিক বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে কৃষকের অর্থায়ন এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, যার ফলে কৃষকদের ব্যাপক হারে দক্ষতা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও অনেক কোম্পানি, বড় বড় কর্পোরেট কোম্পানি যারা বিনিয়োগ করেছে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাতকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে, যার ফলে ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি পেয়েছে, আমাদের দেশের রোডঘাট উন্নত হয়েছে এবং এর ফলে আমাদের ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফসলের লস কমেছে। এছাড়াও বর্তমানে কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি এরা কৃষকের সাথে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে তাদের প্রোডাকশন ক্রয় করছে। এর ফলে দেখা যাচ্ছে কৃষক তার ন্যায্য মূল্যটা সুরক্ষা পাচ্ছে। পাশাপাশি আমরা জিএমই আমরা বিনিয়োগ করেছি আজ থেকে প্রায় 14 বছর আগে। আমরা বিনিয়োগ করেছি বাংলাদেশের পেস্টিসাইড সেক্টরে এবং আমরা এই বিনিয়োগগুলো করেছি, আরও অনেক ধরনের কোম্পানি বিনিয়োগ করেছে, যার ফলে পেস্টিসাইড সেক্টরে একটা ব্যাপক প্রতিযোগিতা শুরু হয়েছে। যেই প্রতিযোগিতা হচ্ছে গুণগত মান, উত্তম গুণগত মানের পণ্য কিভাবে কম্পিটিটিভ প্রাইসে কৃষকের কাছে পৌঁছানো যায়। তো সেক্ষেত্রে যত বড় বড় কোম্পানিগুলো আসবে, কৃষির উৎপাদনশীলতা বাড়বে এবং কৃষকের সমৃদ্ধি, ধীরে ধীরে কৃষক সমৃদ্ধ হবে, এটাই আমরা মনে করি। তারপরে আপনি বলতে চাইছেন যে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের কারণে এবং তাদের প্রচেষ্টার কারণে কৃষির এই সমৃদ্ধিটা নিশ্চিত হচ্ছে এবং সেটি সামনের দিকে আরও বেগবান হবে। কিন্তু একটি কথা আপনার কাছে আমরা জানতে চাই যে আগে একটা সময়ে আমরা কম উৎপাদন করতাম, যেটা উৎপাদন করতাম সেটি দিয়ে আমাদের দেশের চাহিদাই আমরা পূরণ করতাম। এখন আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু অনেক বেশি বেশি উৎপাদন হচ্ছে এবং উৎপাদন বেশি হওয়ার কারণে সাপ্লাইয়ে কিন্তু একটা বড় ধরনের জোয়ার তৈরি হয়েছে এবং বলা হচ্ছে যে এখন যদি বিদেশি বাজারে আমি প্রবেশ করতে না পারি তাহলে কিন্তু আমি কৃষককে ন্যায্য মূল্য দিতে পারবো না। অথচ বিদেশি বাজারে প্রবেশ করতে হলেও কিছু অতিরিক্ত যোগ্যতার প্রয়োজন আছে। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন যে আমাদের কি বিশ্ববাজারে প্রবেশের ক্ষেত্রে সম্ভাবনাটি আছে এবং সেক্ষেত্রে কি আমাদের যোগ্যতাটি আছে? অবশ্যই বিশ্ববাজারে প্রবেশের ক্ষেত্রে আমাদের কৃষির ব্যাপক সম্ভাবনা রয়েছে। বর্তমানে আমাদের এক্সপোর্ট ইনকামের প্রায় 2% কৃষি সেক্টর প্রতিনিধিত্ব করে। আমাদের যেমন পাট, আমাদের একটি কৃষি পণ্য, বাংলাদেশ পাট উৎপাদনে বিশ্বে দ্বিতীয়। তো এই পাটের ব্যাপক চাহিদা রয়েছে ইউরোপ আমেরিকার বাজারে, বিশেষত তারা এখন যখন প্লাস্টিককে বাদ দিতে চাচ্ছে, সো প্লাস্টিকের বিকল্প হিসেবে প্যাকেজিং শিল্পে পাটের
সমূহ সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আমরা সরকারিভাবে বেসরকারিভাবে পাট নিয়ে আরও উন্নত মানের প্রোডাক্ট তৈরি করে আমরা ইউরোপ আমেরিকান মার্কেটের দিকে আমরা নজর দিতে পারি, সেখানে পাটের একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমাদের ভেজিটেবল বা অন্যান্য ফল এগুলোর ক্ষেত্রে আপনি কি বলবেন? ফলের ক্ষেত্রে অবশ্যই আমাদের সম্ভাবনা রয়েছে। রিসেন্টলি আপনারা দেখেছেন যে গতকালকে বাংলাদেশের এটা একটা একদম নতুন মার্কেট এক্সপ্লোর হয়েছে, সেটা হচ্ছে চায়নাতে আমরা আম রপ্তানি করেছি এবং এবছর আমরা 50 মেট্রিক টন আমের অর্ডার পেয়েছি চায়না থেকে। আমরা আশা করি ধীরে ধীরে এই পরিমাণটা বাড়বে। এছাড়াও চায়নাতে আমাদের দেশের কাঁঠাল এবং পেয়ারা নিয়েও রপ্তানির একটা সুযোগ তৈরি হতে যাচ্ছে। এছাড়াও এক্ষেত্রে কিছু বাধা আছে, যেগুলো হচ্ছে যদি ভবিষ্যতে আমরা দূরীকরণ করতে পারি, আমাদের কৃষি বিভিন্ন ধরনের কৃষি ফসলের ব্যাপক রপ্তানির সুযোগ রয়েছে। এছাড়া আপনি আরেকটি কথা বলেছেন যে অনেক সময় আমাদের উৎপাদন সারপ্লাস হয়ে যাচ্ছে। তো আমরা বর্তমানে দানাদার শস্য যেমন ধানে আমাদের উৎপাদন আমাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি। অনেক সময় আলুর উৎপাদন আমাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি হয়ে যায়। অ্যাকচুয়ালি প্রয়োজনের তুলনায় বেশি না হলে যখন আলুটা অ্যাট এ টাইম হারভেস্ট হয় ওই সময় আমাদের ক্রেতা থাকে না। এক্ষেত্রে আমাদের দেশের কৃষকরাও যদি আরেকটু সচেতনভাবে চাষাবাদ করে, যেমন আমাদের দেশের ভূমি অত্যন্ত লিমিটেড এবং প্রতিনিয়ত আমাদের দেশের কৃষি জমি কমছে। এই কৃষি জমি কমার ফলে এবং লিমিটেড হওয়ার ফলে কৃষকরা যদি তাদের চাষাবাদে বৈচিত্র্য না আনে, একই ফসল বারবার করে, সেক্ষেত্রে কৃষকের এই ধরনের সমস্যায় পড়তে হতে পারে। যেমন আলুর ক্ষেত্রে বর্তমান এই সিজনে যেই জিনিসটা হয়েছে, আপনারা সবাই দেখেছেন আজ থেকে 6-7 মাস আগে আলুর অনেক দাম ছিল, 80 টাকা 90 টাকা। বাট রিসেন্টলি যখন আলু হারভেস্ট হচ্ছে তখন কিন্তু আলুর দাম 10 টাকা, কৃষক দাম পাচ্ছে না। তার মানে কি হয়েছে, গত বছর আলুর দাম ভালো পেয়েছে বিদায় ম্যাক্সিমাম কৃষক এবার অন্যান্য ফসল বাদ দিয়ে আলু চাষ করে। পরিকল্পনার একটু ঘাটতি আছে এবং তারা কখন কোন ফসলটি কি পরিমাণে উৎপাদন করেন সেটি তারা ঠিক করতে পারেন না, যে কারণে অনেক সময় তারা ক্ষতির মুখে পড়েন। আমরাও কি তাদেরকে সঠিক তথ্য দিতে পারছি যে আসলেই কোনটি করা দরকার কোনটি করা দরকার নেই, যাতে কৃষকরা পরিকল্পনাটি সঠিকভাবে নিতে পারে? সেই ক্ষেত্রে আমরা সরকারি বেসরকারি যারা সংস্থা আছি আমরা কি কৃষক ভাইদেরকে সুপরামর্শ দিতে পারছি? আপনার কাছে কি মনে হয়? এক্ষেত্রে আমাদের মনে হয় যে আমাদের সুপরামর্শের ঘাটতি রয়েছে। আমাদের সরকারি পর্যায়ে আরও ভালো প্ল্যানিং করতে হবে যে আমরা কোন ফসল কোন বছর কতটুক এরিয়াতে করব এবং কতটুক ফলন আমাদের দেশীয় চাহিদা পূরণ করে আমরা কতটুকু এক্সপোর্ট করতে পারবো। এগুলো যদি আরও সুন্দরভাবে বাজেট করে সুন্দরভাবে সরকারিভাবে বেসরকারিভাবে কৃষকদের নিকট পৌঁছানো যায় এবং নির্দিষ্ট করে চাষাবাদটা করা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে এইখান থেকে আমরা সুফল বের করতে পারব। আমরা উৎপাদন করার জন্য যে মোটিভেশনটা দেই, কোনো কোনো ক্ষেত্রে না করার জন্য আমাদেরকে মোটিভেশনটা দিতে হবে, যাতে অতিরিক্ত বা সারপ্লাস প্রোডাকশন না হয়। একটা কথা আপনি বলছিলেন যে আপনারা কীটনাশক নিয়ে ব্যবসা করেন এবং কীটনাশকের ব্যবসা যেহেতু করেন সেহেতু কতগুলো অতিরিক্ত দায়িত্ব আপনাদের উপর এসে বর্তায়। আমরা যদি এভাবে বলি যে আমাদের দেশে কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে কৃষকদের যে সমস্ত নিয়ম কানুনগুলো মেনে চলার দরকার তারা অনেক সময় সেটি মেনে চলেন না। যে পরিমাণ ডোজ মাঠে ব্যবহার করা দরকার অনেক সময় সেটি তারা ব্যবহার করেন না। তো এই জায়গাগুলোতে আপনি কি মনে করেন যেখানে কি কীটনাশক কোম্পানিগুলো তাদের কোনো অতিরিক্ত দায়িত্ব আছে, যাতে কৃষকরা বা ব্যবহারকারীরা যথেষ্ট সচেতনতার সাথে এই কীটনাশক ব্যবহার করতে পারেন? অবশ্যই এক্ষেত্রে কোম্পানিগুলোর বিশাল দায়িত্ব রয়েছে। এই সেক্টরটি এমন একটি সেক্টর, আমরা যে পেস্টিসাইড সেক্টরে কাজ করি এটা একটি হাইলি রেগুলেটেড সেক্টর এবং আমাদের এখানে বাংলাদেশে বিশেষ করে প্লান্ট প্রোটেকশন উইং যেটি কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে চলে, তাদের খুব স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনের মেনে আমাদেরকে এই বিজনেসটা করতে হয়। আমরা প্রতিনিয়ত আমাদের প্রতিটি প্রোডাক্টের লেবেলের গায়ে সতর্কতামূলক লেখাগুলো আমরা লিখে থাকি এবং আমাদের বিশেষায়িত টিম আছে, বিভিন্ন কৃষিবিদ সমন্বয়ে বিশেষ মার্কেটিং টিম আছে যারা প্রতিনিয়ত কৃষকদেরকে সঠিকভাবে কিভাবে ব্যবহার করা যায়, পেস্টিসাইড ব্যবহারের সময় মাস্ক ব্যবহার করতে হবে, বাতাসের বিপরীতে ব্যবহার করা যাবে না, ব্যবহারের সময় ধূমপান করা যাবে না, এইগুলো বিষয় এবং কোনো কারণে যদি কন্টামিনেশন লাগে সেক্ষেত্রে তাদের প্রাথমিক চিকিৎসা কী হবে, এগুলো আমরা ডিলার এবং কৃষকদেরকে প্রতিনিয়ত প্রশিক্ষণ দিয়ে থাকি।
যার ফলে কৃষকরা সচেতন হচ্ছে। এক্ষেত্রে আমাদের পেস্টিসাইড অ্যাসোসিয়েশন, যেটা বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনও একটা বিশাল বাজেট রাখে তাদের স্টুয়ার্ডশিপ প্রোগ্রামগুলোতে। এর ফলে কৃষকরা কিন্তু উপকৃত হচ্ছে এবং ধীরে ধীরে তারা রিটারেট হচ্ছে এবং এই সতর্কতামূলক ব্যবহারের পরিমাণ বাড়ছে। একটা কথা আপনার কাছে জানতে ইচ্ছে করছে যে আমার চোখেও কখনো কখনো পড়েছে, আপনার চোখে নিশ্চয়ই পড়েছে, যে কীটনাশকের বোতলে বা প্যাকেটের গায়ে যে অক্ষরে লেখা থাকে এটার অত্যন্ত ছোট, অনেক সময় দেখা যায় খালি চোখে পড়া যায় না। মানে এরকম জিনিসগুলো কি পরিহার করা উচিত না, যাতে স্পষ্ট পড়া যায় এবং মানুষের কাছে এটা মানে পাঠযোগ্য যদি না হয় তাহলে অত ছোট ছোট লিখে দরকারটা কি? মানে আপনি কি মনে করেন? অবশ্যই আমি আপনার সাথে একমত। খুবই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষরে লেখা, এটি তো আসলে কৃষকের জন্য খুব সহজ, মানে হেল্পফুল হয় না আর কি। জি, আপনার সাথে একমত। অনেক সময় দেখা যায় যে বিশেষ করে স্মল সাইজের যে প্যাকেজিংগুলো, বিশেষ করে 5 গ্রাম, 10 গ্রাম বা 20 গ্রাম, সেক্ষেত্রে প্যাকেটের সাইজ বা বোতলের সাইজটা ছোট হয়, যেই কারণে লেবেলের সাইজটাও ছোট হয়। সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই এক্সট্রা লিফলেট প্রদান করে থাকি কৃষকদেরকে এবং ডিলারদেরকে সচেতনতার জন্য। সেটা আমাদের প্রতিনিয়ত ডিলারদের ঘরে থাকে। আরেকটা জিনিস জানবেন যে আমাদের কীটনাশক যেহেতু রেগুলেটেড বিজনেস, সেক্ষেত্রে আমরা কিন্তু মাস কমিউনিকেশন যেমন টিভি, মিডিয়া ইত্যাদিতে কখনো কোনো পেস্টিসাইডের বিজ্ঞাপন দেখবেন না। এই জন্যে হয়তো মানে মনে হবে যে পেস্টিসাইডে আমরা সতর্কতামূলক ব্যবহারবিধি কৃষকদেরকে বলি না, বাট আমাদের হাইলি ডেডিকেটেড টিম তারা সবসময়ই আমাদের মার্কেটিং করার সময় তাদেরকে সতর্কতামূলক ব্যবহারবিধি বিষয়ে সচেতন করে। আচ্ছা, এমনি আমাদের দেশে তো ইদানিংকালে জৈব বালাইনাশকের একটা ব্যবহার বাড়ছে এবং জৈব কীটনাশক যেটাকে আমরা বলি, যেটা অনেক ক্ষেত্রেই হয়তো নিরাপদ, মানে খাদ্য উৎপাদনের পয়েন্ট অফ থেকে নিরাপদ। তো সেইটার বাজার সম্ভাবনা কতখানি বা সেই জায়গাটিকে আপনারা কিভাবে দেখছেন? জৈব বালাইনাশকের বাজার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শুধুমাত্র জৈব বালাইনাশকের বাজারটা একটু কঠিন, কারণ আমাদের দেশের কৃষকরা এখনও অতটুকু শিক্ষিত না। যেহেতু জৈব বালাইনাশকগুলো ইনসেক্ট স্পেসিফিক অথবা ডিজিজ স্পেসিফিক, তার মানে একটি রোগের ক্ষেত্রে বা একটি পোকার ক্ষেত্রে এক ধরনের জৈব বালাইনাশক ব্যবহার করা যায়। সেক্ষেত্রে যেমন যেগুলো হাইলি ইফেক্টিভ, লাইক কিউকারবিটের ফ্রুট ফ্লাই, এর জন্য অ্যাকচুয়ালি জৈব বালাইনাশক সবচেয়ে ইফেক্টিভ। এখানে কেমিক্যাল পেস্টিসাইড অতটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। যেমন আমাদের ফুজি কিউলিউর নামে যেই ফেরোমন লিউডটা আছে, এটা খুবই ইফেক্টিভ। এছাড়াও আরও অনেক কোম্পানি বাজারজাত করে। তো জৈব বালাইনাশকের বাংলাদেশে ভবিষ্যৎ ভালো, এবং এক্ষেত্রে আমি বাংলাদেশ সরকারকে একটু ধন্যবাদ দিতে চাই, কারণ বাংলাদেশ সরকার 2016 সালের কৃষিনীতিতে জৈব বালাইনাশকের উপর গুরুত্ব দিয়েছে এবং মোটামুটি তারা বাধ্যতামূলকভাবে দেখা যাচ্ছে প্রতিটি বালাইনাশক কোম্পানিকে জৈব বালাইনাশক বিজনেসে আসার জন্য উদ্বুদ্ধ করছে। তারা রেজিস্ট্রেশনে বিশেষ সুবিধা দিচ্ছে। জৈব বালাইনাশক যে কোনো সময় আমরা সাবমিট করতে পারি, বাট কেমিক্যাল কীটনাশক সাবমিটের ক্ষেত্রে অনেক ধরনের রেস্ট্রিকশন আছে। জৈব বালাইনাশক আপনাদের কোম্পানি বা আপনারা কি কি জৈব বালাইনাশক মানে বর্তমানে বাজারজাতকরণ করছেন, কোন কোন ক্রপের ক্ষেত্রে বা কোন কোন পদ্ধতির ক্ষেত্রে? আমরা শুরুতেই এই জিনিসটা অ্যাড্রেস করেছি যে আমাদের 2013 সাল থেকে আমরা জৈব বালাইনাশকের সেক্টরে কাজ করছি। বিশেষত আমরা ফেরোমন জাতীয় কেমিক্যাল, সেমিও কেমিক্যাল নিয়ে কাজ করি। আমাদের ফুজি কিউলিউ রয়েছে কুমড়া জাতীয় ফসলের জন্যে, ফুজি ব্রিঞ্জাল লিউ রয়েছে বেগুনের জন্যে, ফুজি গোল্ড লিউ রয়েছে বিভিন্ন সিম জাতীয় ফসলের জন্য, ফুজি সিলভার লিউ রয়েছে ক্যাবেজের জন্যে। এছাড়াও আমরা ট্রাইকোডার্মা, এটা একটা খুব ইফেক্টিভ ফাঙ্গাস থেকে তৈরি একটা ছত্রাকনাশক, ন্যাচারাল ছত্রাকনাশক। ট্রাইকোডার্মা আমরা কৃষকদের মধ্যে দিচ্ছি। আমাদের ব্র্যান্ড নাম হচ্ছে জি ডার্মা, যেটা বর্তমানে ব্যাপক জনপ্রিয় একটি জৈব ছত্রাকনাশক। আচ্ছা, তার মানে আপনারা ট্রাইকোডার্মা এবং ফেরোমন ট্র্যাপ
জাতীয় যে সমস্ত লিওরগুলো আছে সেগুলোকে আপনারা বিপণন করছেন। আপনার কাছে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের কৃষি তো প্রাইভেট সেক্টর পরিচালনা করছে, গভর্নমেন্ট পরিচালনা করছে, ইন্ডিভিজুয়াল কৃষক তারাও কাজ করছেন। আপনার কাছে কি মনে হয় না যে বিশেষ করে আমাদের নীতির ক্ষেত্রে অনেক রকমের সীমাবদ্ধতা রয়েছে, যে নীতিগুলোকে আমাদের বিশেষ করে কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে যদি আমরা বলি, বা সার প্রয়োগের ক্ষেত্রে যদি বলি, বা সরকারের যে নীতিগুলো রয়েছে বেসরকারি সংস্থার বিকাশের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, সেক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা রয়েছে, আমরা বিভিন্ন সময় জানতে পেরেছি। আপনি এই বিষয়গুলোকে কিভাবে মূল্যায়ন করেন, বা আপনি কোন কোন জায়গাগুলোকে বেশি জোর দিতে চান? এক্ষেত্রে আমি প্রথমেই আমার সেক্টর নিয়ে একটু কথা বলতে চাই। যেটা হলো পেস্টিসাইড একটি হচ্ছে কৃষি উপকরণ। কৃষি উপকরণ যেমন আমরা যদি অন্যান্য ফসলের এক্সপোর্টের কথা চিন্তা করি, তাহলে আসলে আমাদের ল্যান্ড লিমিটেড, উৎপাদনশীলতাও লিমিটেড। সো এখানে এক্সপোর্টে আমাদের যত বাধা, তার থেকে যদি আমরা কৃষি ইনপুট যেমন পেস্টিসাইড একটা সম্পূর্ণ আমদানি নির্ভর শিল্প, তো এই শিল্পটাকে যদি আমরা এক্সপোর্ট নির্ভর শিল্পে পরিণত করতে চাই, সেক্ষেত্রে আমাদের নীতি নির্ধারণে অনেক ধরনের জটিলতা আমরা ফেস করি। যেমন আমাদের পেস্টিসাইড এক্সপোর্টের জন্য আসলে নির্দিষ্ট তেমন কোনো নীতিমালা নাই। এক্ষেত্রে যদি পেস্টিসাইড এক্সপোর্টের জন্য রেজিস্ট্রেশন সহজীকরণ করা হয় এবং সহজে পেস্টিসাইড এক্সপোর্টের মার্কেট উন্মুক্ত করা যায়, বিশেষত আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান, মায়ানমার সহ সাউথ আফ্রিকার বিভিন্ন দেশে আমরা ইজিলি পেস্টিসাইড মার্কেট করতে পারি। কারণ আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা অনেক ক্ষেত্রেই চায়না থেকে টেকনিক্যাল ম্যাটেরিয়াল এনে পেস্টিসাইড ফর্মুলেশন করে এই সমস্ত দেশে এক্সপোর্ট করছে। আমরা সহজেই তাদের কম্পিটিটর হতে পারি এই ক্ষেত্রে। কিন্তু আমরা তো অধিকাংশ ক্ষেত্রে পেস্টিসাইড বা এই সমস্ত উপকরণগুলো আমদানি করেই চালাতে চাই। আমরা কি নিজেরা উৎপাদন করার মতো সক্ষমতা অর্জন করেছি? আপনার কাছে কি মনে হয়? আমাদের দেশে নিজেরা উৎপাদন করার মতো অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, কিন্তু সেক্ষেত্রে বলছিলাম যে এই নীতিগত কিছু বাধা রয়েছে। যেমন আমাদের দেশে পেস্টিসাইড রেজিস্ট্রেশনের প্রধান জিনিসটাই হচ্ছে যে আমরা এটা বিদেশ থেকে আমদানি করতে হবে। আমাদের দেশে যারা বড় বড় ম্যানুফ্যাকচারার আছে, তারা এক্ষেত্রে বিনিয়োগ করতে চাচ্ছে না একটা কারণে, যেগুলো করলে তারা নিজেদের উৎপাদিত পণ্য বাংলাদেশের সেকেন্ড কোনো কোম্পানির কাছে বিক্রি করতে পারে না। এটা একটা বড় বাধা। যদি আমাদের দেশে উৎপাদিত কোম্পানিগুলো তাদের উৎপাদিত পণ্য নিজেদের দেশীয় অন্যান্য কোম্পানির কাছে কোয়ালিটি মেনটেন করে যদি বিক্রি করে, সেক্ষেত্রে তারা দেখা যাবে যে আরও ইনভেস্ট করতে পারে। কারণ এখন যেই পরিমাণ উৎপাদনশীলতা দিয়ে একটা পেস্টিসাইড ফর্মুলেশন গুণগত মানের ফ্যাক্টরি তৈরি করতে হবে, যে পরিমাণ ইনভেস্ট তৈরি করতে হবে, হয়তোবা এইটুক তাদের নিজস্ব ক্যাপাসিটিতে তারা মার্কেটে বিক্রি করতে পারবে না। বাকি অংশটুকু দেশীয় অন্যান্য কোম্পানির কাছে বিক্রি করার পারমিশন নাই, এটা আইনগত বৈধ না আমাদের দেশে। সো এই ক্ষেত্রে একটা বড় বাধা। এটা দূর করলে হয়তো বড় বড় কোম্পানিগুলো পেস্টিসাইড ফর্মুলেশনে বড় বিনিয়োগ করবে। এবং আরেকটা বাধা যেটা আছে, পেস্টিসাইডে আসলে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টের পাশাপাশি অনেক ধরনের ইন্টারমিডিয়েটস লাগে। তো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টে আমাদের আমদানি শুল্ক 0, বাট ইন্টারমিডিয়েটস পণ্যগুলিতে অনেক বেশি আমদানি শুল্ক রয়েছে। সেগুলো যদি সরকারিভাবে শুল্ক সহায়তা করা যায়, সেক্ষেত্রে হয়তোবা পেস্টিসাইড ইন্ডাস্ট্রি বিকশিত হতে পারে। আমাদের সামনে উদাহরণ রয়েছে, যেমন মেডিকেল সেক্টর বাংলাদেশে বিকশিত হয়েছে, তারা বিশ্বের অনেকগুলো দেশে ওষুধ রপ্তানি করে। আমাদের পেস্টিসাইড সেক্টরের ক্ষেত্রে এই ধরনের ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে যদি গভর্নমেন্ট এই বিষয়টাতে দৃষ্টি দেয়। একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই যে নিশ্চয়ই যে কোনো শিল্প বিকাশের ক্ষেত্রে সরকারি নীতি সহায়তা এটা খুবই দরকার, এবং আপনারা তো একটা বড় অ্যাসোসিয়েশন আছে, আপনাদের তো একটা ক্রপ প্রোটেকশনের সাথে যে সংশ্লিষ্ট আমি শুনেছি প্রায় 1300-র মতো কোম্পানি আছেন। তা আপনারা কি সরকারকে বলতে পারছেন না আপনাদের মতো করে যাতে সরকার এই জায়গাটাতে সহায়ক ভূমিকা পালন করে? আপনারা এই সমিতিগতভাবে কি ভূমিকা পালন করছেন? ধন্যবাদ। আমরা আসলে প্রতিনিয়ত আমাদের পক্ষ থেকে সরকারকে বোঝানোর চেষ্টা করেছি, বা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করি। কোম্পানিগুলো ব্যক্তিগতভাবে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে, বাট আসলে এই ধরনের আমরা রেজাল্টটা বের করতে পারতেছি। রেজাল্টটা বের করা যাচ্ছে না, এবং রেজাল্টটা বের করাটা খুবই দরকার। আমি সর্বশেষে আপনার কাছ থেকে যেটা জানতে চাই, যাই হোক, বাংলাদেশের কৃষি তো আমরা যদি বলি যে যদি আমি ইনপুট ঠিক মতো দিতে না পারি, অর্থাৎ ভালো মানের বীজ দিতে না পারি, ভালো মানের ফার্টিলাইজার দিতে না পারি, সেচ দিতে না পারি, বা
ফসলকে যদি রক্ষা করতে না পারি তাহলে তো ভালো ফসল উৎপাদন করা সম্ভব না। আবার আমাদের দেশে বর্তমান সময়ে নিরাপদ ফসল উৎপাদনের কথা বলা হচ্ছে, এবং এই নিরাপদ ফসল উৎপাদনের চ্যালেঞ্জটাও যদি আমরা মোকাবেলা করতে না পারি তাহলেও আমরা পুষ্টি নিরাপত্তাকে নিশ্চিত করতে পারবো না, বিদেশের বাজারে প্রবেশও করতে পারবো না। নিরাপদ খাবার উৎপাদনের জন্য বা নিরাপদ ফসল উৎপাদনের জন্য আপনার কোনো সাজেশন বা রিকমেন্ডেশনস আছে কিনা আমাদের দর্শকদের জন্য বলুন। অবশ্যই আছে। আমি সেক্ষেত্রে বলতে চাই যে নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে আমাদের সরকারিভাবে বিভিন্ন ধরনের সহায়তা প্যাকেজ ঘোষণা করে, যেমন জৈব বালাইনাশক, জৈব সার এবং সোলার পাম্পের ক্ষেত্রে সরকার ভর্তুকি দিতে পারে। কৃষকদেরকে সহজ শর্তে লোনের ব্যবস্থা করতে পারে। আমাদের দেশের প্রান্তিক কৃষকরা সাধারণত লোন পায় না, মাত্র 30% কৃষক লোনের আওতাধীন। এছাড়াও কৃষিক্ষেত্রে নারীর ক্ষমতায়নে আনতে পারে, যেমন জমির মালিকানা বা প্রশিক্ষণ এবং ঋণ প্রদানের ক্ষেত্রে নারীদেরকে ভূমিকা দিতে পারে। এছাড়া আরও দুইটি বিষয়, জলবায়ু পরিবর্তনগত কারণে আমাদের দেশের কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়, যেমন হঠাৎ বন্যা, খরা ইত্যাদি কারণে। তো আমাদেরকে হঠাৎ বন্যা, খরা এই জাতীয় ক্ষেত্রে কৃষকদেরকে ফসল বিমার সুবিধা দিতে হবে। এটার আওতা আরও বাড়াইতে হবে। বর্তমানে মাত্র 5% কৃষক বিমার আওতায় আছে, এটার আওতা আরও বাড়াতে হবে। এছাড়া সবচেয়ে বড় আরেকটা সমস্যা, যেটা জৈব উৎপাদনে কৃষক যে ফসলটা উৎপাদন করে তার কিন্তু একটু কস্টিংটা বেশি পড়ে। সেক্ষেত্রে সেই অনুযায়ী তাদেরকে মূল্য পাওয়ার ব্যবস্থাটা করতে হবে। আপনি তো জৈব পণ্যের কথা বলছেন, উৎপাদিত পণ্যের কথা বলছেন, এমনিতেই তো কৃষি পণ্যের দাম পাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জের মধ্যে পড়ে। তারা কি বাজার সিস্টেমটাকেও কি সংস্কার করা প্রয়োজন নাই? অবশ্যই বাজার সিস্টেমটাকে সংস্কার করা প্রয়োজন। এক্ষেত্রে সরকার একটি ব্যবস্থা নিতে পারে, সেটা হচ্ছে মূল্য নিশ্চিতকরণ তহবিল। যখন কোনো প্রোডাক্টের দাম অতিরিক্ত কমে যায়, যেমন আলু, সেক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করতে পারে এবং কৃষকদেরকে সঙ্গত মূল্য দেওয়ার ব্যবস্থা করতে পারে। খুবই চমৎকার কথা হলো জনাব মাজেদুল হাসান আকাদ। আপনার কাছ থেকে অনেক তথ্য আমরা পেলাম এবং অনেক কথা আপনার কাছ থেকে শুনলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আসল কথা হচ্ছে যে কৃষির ক্ষেত্রে নানা ধরনের কর্মকাণ্ড আছে, নানা ধরনের চ্যালেঞ্জ আছে, নানা ধরনের সম্ভাবনাও আছে। আমরা চ্যালেঞ্জগুলো, সম্ভাবনাগুলোকে নিয়ে আলোচনা করতেই চাই এবং আমরা সবসময় একটা পথ খুঁজে বেড়াই কীভাবে আমাদের কৃষিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। প্রাইভেট সেক্টর কাজ করেন, সরকার কাজ করেন, ব্যক্তিগতভাবে কৃষকরা কাজ করেন, আমাদের অন্যান্য ব্যক্তিরাও কাজ করেন, যারা নীতি নির্ধারক তারাও চান, কিন্তু সকলের চাওয়াটা যেন কোনোভাবেই এক হয়ে ওঠে না। আমরা এক হয়ে ওঠার মতো একটি অবস্থা তৈরি করতে পারি কিনা, সেটাই হচ্ছে আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ। আমরা সামনের দিনগুলোতে নিশ্চয়ই এই চেষ্টাটা করব, সকলের চাওয়া যেন আমরা এক ধারায়, এক স্রোতে প্রবাহিত করতে পারি, যাতে আমাদের কৃষিটি সামনের দিকে এগিয়ে যায়। আজকে আমরা এখানেই শেষ করছি। দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে হাজির হব। আমাদের সাথেই থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।